সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে আমাদের পর্ব শুরু করতেছি। তো আজকে আমাদের পর্বটা কয়েকটা ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করব। এর মধ্যে একটা হলো 6 মাস পরবর্তী ব্যবহারের রিভিউ। যেহেতু আপনাদের সাথে কথা দিয়েছিলাম 1 মাস ইনিশিয়াল রিভিউর পরে 1 মাস, 1 মাসের পরে 3 মাস, 3 মাসের পরে 6 মাস। আজকে 6 মাস রিভিউ। তো 6 মাস রিভিউতে আমি আমার এই যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা দেখাচ্ছি, আমার ইনভার্টারটা এই যে, এগুলো হলো আমার সেফটি ডিভাইস, এসি, এগুলো হলো ডিসি, আর এটা হলো মূল ইনভার্টারটা। ওকে, এরপরে আমরা সফটওয়্যার ভিউতে চলে যাব এবং আমাদের কিছু টপিকস আছে, সুতরাং আমরা এখন একটু পজ করে এখানে সফটওয়্যার রিভিউতে চলে যাব। তো সফটওয়্যার রিভিউ ফার্স্টনে আমরা চলে আসি। এখন আমি আমার সফটওয়্যারে ঢুকতেছি। যদি আপনাদেরকে দেখায়, আমার এখানে আমার অ্যাকাউন্টের আন্ডারে টোটাল 3টা 6.2 কিওয়ার্ড আছে। তো আমরা 3টা নিয়ে না বলে আগে যেহেতু আমারটা রিভিউ দিচ্ছি, আমি আমারটাই কথা বলতেছি। তো আমারটা মাশাআল্লাহ গত 6 মাস 3 দিন ধরে আমাকে খুব ভালোভাবেই সার্ভিস দিয়ে যাচ্ছে এবং উইথ সেফটি সহকারে। তো আমি আমার ব্যক্তিগতভাবে আমি স্যাটিসফাই এখনও পর্যন্ত। বাকি নেক্সট রিভিউ হবে আপনাদের সাথে হলো 1 বছর পরে। তো এখানে মোটামুটি আমার কারেন্ট বিল আগের চেয়ে অনেক সেভ হয়েছে এবং আমি খুব ভালোভাবেই চালাচ্ছি। তো আমরা মূল কিছু পয়েন্টে চলে আসি। দেখেন, এটা হলো আমার গত 6 মাসের, এখানে হলো এটা হলো মে, মানে রানিং মাস। এটা হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। এটা হলো 2025 সালের। এখন আমি যদি 2024 সালে চলে যাই, নভেম্বর, ডিসেম্বর, এটা টোটাল কত মাস হলো? 2, 4, 5, 6, 7। আসলে 7 মাস না, আসলে 6 মাস 3 দিনই হয়েছে। কীভাবে? আমরা মান্থে যদি চলে যাই, হ্যাঁ, মান্থে দেখেন, এটা হইল মে মাস, রানিং মাস। এটা হইল এপ্রিল, এটা হইল মার্চ, এটা হইল ফেব্রুয়ারি 2025, এটা হইল জানুয়ারি 2025, আর এটা হইল আমার ডিসেম্বর 2025, এটা হলো আমার নভেম্বর 2025, নভেম্বরের 7 তারিখে। এই যে দেখেন, নভেম্বর 7 তারিখ আমি আমার এটা ইনস্টল করেছি। এখন আসেন টোটাল এনার্জি কনজাম্পশনে যদি আমি হিসাব করি, এনার্জি মোটামুটি 2025 সালের আজকে চলতেছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে 10 তারিখ, তাতে মোটামুটি আমার 551.55 বা 551 ইউনিট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। আর ডিসেম্বরে ওখান থেকে 2 মাস, পুরো 2 মাস না, তাও 228। তো আমি দেখে গেছি যে অ্যাভারেজ আমার গড়ে প্রত্যেক মাসে মোটামুটি 150 ইউনিটের কাছাকাছি উৎপাদন হয়। আচ্ছা, এখন এই 6 মাসের রিভিউ আশা রাখি আপনারা বুঝতে পারছেন যে আমি চ্যালেঞ্জ করে বলেছি যে আমি যেভাবে ইনস্টল করেছি, ইনশাল্লাহ আমার মেশিন নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম, যদি আল্লাহ তাআলা না চায়। এবং সেটা আমি গত 6 মাস রিভিউতে, 6 মাস ইউজে আমি দেখেছি যে আমার বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আমার মেশিন কিভাবে সেফটি পেয়েছে। যেমন বজ্রপাত বা বৃষ্টি, এরকম কোনো কিছুতে মেশিন কিভাবে তাকে, মানে আমার মেশিনটা কিভাবে সেফটি পেয়েছে। আচ্ছা, এখন এই পয়েন্টের পরে আমি চলে আসি। আমি শুধু একাই ইউজ করতেছি না, পাশাপাশি এটা এই যে এই উপরের যেটা, এটা হইল সিরাজগঞ্জে ইউজ হচ্ছে। এখনও পর্যন্ত কোনো, যেহেতু আমারটা সবচেয়ে বেশি আগে, তাই এদেরতে তো কোনো রিমার্ক থাকার কোনো প্রশ্নই আসে না। এটা হইল কিশোরগঞ্জে, মনির পাকন্দিয়া কিশোরগঞ্জে ইউজ হচ্ছে। তো মজার বিষয় হইল, আমিও নিজেও অবজারভেশন করতে পারি এখান থেকে, লোকালি সে কাস্টমার তার মোবাইলেও অবজারভেশন করা যায়। এছাড়াও আমার আরও আছে ইনস্টলেশন। আমি যদি এখান থেকে দেখাই, এটা হইল 11 কিলোওয়াট, 11 কিলোওয়াট। এটা হইল ঢাকা এয়ারপোর্টের অপোজিটে চলতেছে। তো দেখেন, এই মুহূর্তে উনি চালাচ্ছে 5.1 কিলোওয়াট, মানে 5 কিলোওয়াট লোড চালাচ্ছে উনি। আপনারা যদি দেখতে পারেন, ওখানে লাইন নম্বর 1-এ ওনারা 7.69, মানে 2টা এসি চালাচ্ছে নিশ্চিন্তে। আর লাইন নম্বর 2, যেটা ইমার্জেন্সি, এটাতে 330 ওয়াট লাইট ফ্যান চালাচ্ছে। তো আমরা সংক্ষেপে চলে আসি আমাদের মেশিনের ব্যাপারে।
আমি বললে তো হবে না, যারা ইউজ করতেছে আরও আমার এই যে আরও কাস্টমার আছে সারা বাংলাদেশে ওভারঅল, তারাই একটা সময় ব্যবহার করে তারা তাদের স্যাটিসফ্যাকশনটা বলবে। আশা রাখি আপনারাও জানতে পারবেন। এখন মূল একটা পয়েন্টে চলে আসি। আরেকটা পয়েন্ট হলো যেটা আমি এই যে আজকে শেষ হলো 8, 9, 10 এই 3 দিন মেলা হয়েছে। মেলাটা হলো BIID বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো অ্যান্ড ডায়ালগ 2025। এখানে সাধারণত সোলার বা রিনিউয়েবল এনার্জি নিয়ে কথা হয়েছে। তো এখানে যাওয়ার পরে 3 দিন ভিজিট করে আমি যেটা বুঝতে পারলাম বা যেটা দেখতে পারলাম সেটাতে কয়েকটা জিনিস। একটা জিনিস হলো নেট মিটারিং। তো এখনও পর্যন্ত বাংলাদেশ সরকার 3 ফেজে নেট মিটারিং অ্যাপ্রুভ দিচ্ছে, সিঙ্গেল ফেজে দিচ্ছে না। তবে সরকারের একটা প্ল্যান আছে, খুব শীঘ্রই হয়তো সরকার রুফটপ প্রজেক্ট একটা চালু করবে। সাপোজ যাদের ছাদের উপরে মোটামুটি 3 কিলোওয়াট সোলার ইনস্টল করা যায়, সেরকম ইনস্টলেশন যদি সুবিধা থাকে বা কেউ যদি করে, সরকার হয়তো তাদেরকে কিছু এটার কী বলে কিছু টাকা এদেরকে কন্ট্রিবিউশন করবে বা কী বলে এটাকে তাদেরকে কিছু টাকা দিবে আর কি, পুরোটা না দিও। আর সিঙ্গেল ফেজে নেট মিটারিং যখনই সরকার অ্যাপ্রুভ করে দিবে, তখনই বাংলাদেশে কিছু ইনভার্টার পিছাই যাবে। কীরকম? আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম কাস্টমার সবাই বলে, মানে কথাগুলো এরকম বলে, আমাদের কিছু জ্ঞানী লোকরাও বলে, আমি দেখলাম যে অন গ্রিড হাইব্রিড, অফ গ্রিড হাইব্রিড, আবার হাইব্রিড। তাই আসলে মূলত টার্মটা হবে এরকম, অফ গ্রিড, অন গ্রিড, এবং অফ গ্রিড এবং অন গ্রিডের সুবিধা যেখানে আছে সেটার বলে হাইব্রিড। তো মানুষ কেন মানে ধোকা দেওয়ার জন্য মানুষকে বলে অফ গ্রিড, অন গ্রিড, মানে অফ গ্রিড হাইব্রিড, অন গ্রিড হাইব্রিড আর হাইব্রিড। এটা আসলে ভুল টার্ম। যখনই আপনার এই সিস্টেমটা চালু হয়ে যাবে, তখনই আপনার ম্যাক্সিমাম ইনভার্টার যারা ইউজ করে বাংলাদেশে সবাই ডস খাবে এটা, যে তারা অন গ্রিড সিস্টেম নিতে পারবে না। তাদের কারণ হলো তাদের মেশিনগুলো হলো সব অফ গ্রিড। গ্রোওয়ার্ডের 10 কিলোওয়ার্ডের নিচে কোনো হাইব্রিড মেশিন নাই। এখন আসেন, ধরেন সরকার আপনাকে অনুমোদন দিয়ে দিল, ডেস্কো থেকে আপনি একটা নেট মিটার পেয়ে গেলেন। হ্যাঁ, এখন আপনার ইনভার্টার তো সেই টেকনোলজি নাই যে আপনার দিনের বেলায় অতিরিক্ত যে আপনার সোলার উৎপাদনটা হয়েছে সেটা গ্রিডে দিয়ে দিবেন। ধরেন দিনের বেলা আপনি 5 ইউনিট দিয়ে দিবেন, রাত্রেবেলায় আপনি আবার এই 5 ইউনিট খরচ করলেন, তার মানে আপনার বিদ্যুৎ বিল ওভারঅল একটা সময় যায় 0 হয়ে গেল। কিন্তু আপনারা যখন এই যে ভুলভাল ইনভার্টার কিনতেছেন, হ্যাঁ, গ্রোয়াট করে লাফাচ্ছেন, গ্রোয়াট তো সব অফগ্রিড, 10 পয়েন্টের নিচে তো কোনো হাইব্রিড মেশিনই নাই যেটার মধ্যে যে গ্রিডটা অপারেশন আছে, তখন তো আপনারা সবাই ধরা খেয়ে যাবেন। আর এছাড়াও গ্রোয়ার্ডের আরও কিছু সমস্যা আছে। গ্রোয়ার্ড টল টিউবার ব্যাটারিকে চার্জ করতে পারে না, মানে যেসব ব্যাটারির ফুল চার্জিং পয়েন্ট 14.8, গ্রোয়ারটা আসলে 14.8-এ চার্জ করার ক্ষমতা রাখে না। তো আসলে গ্রোয়ার্ডের ফুল চার্জিং পয়েন্ট হলো সর্বোচ্চ হলো 14.6। তাই 14.6 ইন্টু 4 দিয়ে গুণ করেন, যেসব 48 ভোল্টের সিস্টেম, যাদের টল টিউবার ব্যাটারি ইউজ করেন তাদের মনে করেন যে বিশাল বড় ক্ষতি, তাদের ব্যাটারিগুলো একটা নির্দিষ্ট সময় পর নষ্ট হয়ে যাবে, ফুল চার্জ না হওয়ার কারণে বসে যাবে। তো আপনারা নিজেরাই বুঝেন যে যখনই সরকার সিঙ্গেল ফেজে বা রুফটপ অ্যাপ্রুভ করে দিবে এবং ডেস্কো আপনাকে নেট মিটারিং দিয়ে দিবে, তখন সবাই দৌড়াইতে থাকবে কোন মেশিনের, হাইব্রিড মেশিনের মধ্যে আপনার গ্রিডটা অপারেশন আছে। তখন যারা এই যে আমাদের অফ গ্রিড যত গ্রোয়ার্ড ইনভার্টার কিনতেছেন বা হাবিজাবি যেসব নামের ইনভার্টার কিনতেছেন, তখন তারা দেখেন কী ধরনের একটা বাস খাবেন। তো এটা বুঝে নেন, আমার যা বলার আমি বলে দিয়েছি, বাকি আপনাদের ব্যাপার। দ্বিতীয় পয়েন্টে আমরা এসে যাই। আমার এই যে 6 মাসের অভিজ্ঞতায় আমি ইনভার্টারের কয়েকটা জিনিস
পেয়েছি, যেটা নিয়মিত আসলে করতে হবে। একটা ইনভার্টারকে যদি আপনি নির্দিষ্ট সময় পর্যন্ত এটাকে লাইফ টাইম এক্সপেন্ড করতে চান, এটাকে বলে সার্ভিসিং। সার্ভিসিংয়ের মধ্যে কী কী আছে? সার্ভিসিংয়ের মধ্যে প্রথমে মেশিনটাকে একটা সেফটি ইনস্টলেশন, একজন ভালো ইঞ্জিনিয়ার যিনি জানে, ভালো মানে তার ভালো ইঞ্জিনিয়ার দিয়ে সেট আপ করা, এবং কোনো ধরনের লুজ কানেকশন না থাকা। পয়েন্টগুলো আমি বলতেছি। 1 নম্বর পয়েন্ট, কোনো ধরনের লুজ কানেকশন থাকবে না এবং ভালো মানের তার ইউজ করতে হবে। 2 নম্বর পয়েন্ট, এই রেগুলার একটা ইনভার্টারের দুই পাশে ডাস্টিং কিট আছে, ধুলাবালি যেন ভিতরে না ঢুকে। ওই ডাস্টিং কিটটা 15 দিন বা 1 মাস পর পর পরিষ্কার করতে হয়। এটা করতে হবে আপনাকে যদি ইনভার্টারকে বেশি দিন চালাইতে চান। 3য় নম্বর হলো 6 মাস পর পর পুরো ইনভার্টারকে, যেহেতু কিছু ইনভার্টার আছে যদি আপনি খুলেন ওয়ারেন্টি পিরিয়ড চলে যাবে, সব ইনভার্টারের ওই যে ডাস্ট কিট যেখান দিয়ে পরিষ্কার করার জন্য যে ভেন্টিলেশন আছে ওই দুটো খুলে ওখান দিয়ে হাই স্পিড ব্লোয়ার ধরে আপনাকে ভিতরের অংশ পরিষ্কার করতে হবে। আর যাদের ওয়ারেন্টি পিরিয়ড চলে গেছে, খুললে কোনো সমস্যা নাই, তারা ডাকনা খুলে ওখানে ব্লোয়ার মেরে আপনার ধুলাগুলো পরিষ্কার করতে হবে। যদি না করেন তাই আপনার ভিতরে সার্কিট হয়ে মেশিনটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। তো এছাড়াও আরও কিছু সেফটি আপনাকে মানে দেখতে হবে, সার্ভিস যেটাকে বলে সার্ভিসগুলো করতে হবে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের ভোল্টেজ আপ ডাউন করে, তো সেই হিসাবে আপনাকে সেফটিগুলো দিতে হবে। তো এই জিনিসগুলো যখন আপনি ফলো করবেন আপনার মেশিন কখনোই নষ্ট হবে না। আমি আবারও বলতেছি আমার শেষের কথায় যে একটা ইনভার্টার কতটুকু ভালো সেটা তার দুইটা জিনিসের উপরে নির্ভর করে। একটা হলো ইনভার্টারের ভিতরে যে ইকুইপমেন্টগুলো সেটা কোম্পানি কতটা ভালো মানের দিয়েছে, এটা হলো একটা সাবজেক্ট, এটা 50%। আর 50% হলো আপনি ইনস্টলেশন ইনভার্টারটা কতটা ভালোভাবে, কতটা সেফটি, কতটা অ্যাকুরেটভাবে ইনস্টলেশন করেছেন, এবং মেশিনটাকে আপনার যে সার্ভিসিং যে একটা শিডিউল আছে সেই সার্ভিসিংটা আপনি নিয়মিত করতেছেন কি না, এই দুইটা হলো 50%। এই টোটাল 100% যখন আপনি করতে পারবেন তখন আপনার ইনভার্টারের আয়ু অনেক বেড়ে যাবে। সেটা হোক কম দামি ইনভার্টার, হ্যাঁ, তারপরেও কিন্তু আপনার আয়ু বেড়ে যাবে। তো যারা ওই মনে করেন যে গ্রোয়ারটা আমি মনে করি এটা কোনো একটা ব্র্যান্ডই না, বাংলাদেশে হয়তো এটা খুব জনপ্রিয়। আমার মতে এটা যদি আমার অভিমত মনে করেন তাই আমি মনে করবো যে গ্রোয়ার কোনো ব্র্যান্ডই না। এটা এটা আসলে বাংলাদেশে জনপ্রিয় হয়ে গেছে এই জন্য আর কি। এটা আমার হিসাবে এটা কোনো ব্র্যান্ডের মধ্যে পড়ে না, এটার মধ্যে অনেক সমস্যা। এর চেয়ে হাজারো গুণ ভালো, হাজারো গুণ আপডেট অপশন নিয়ে ইনভার্টার আছে। এখন হয়তো আমাদের বাংলাদেশের মানুষ যেমনটা লঞ্জি প্যানেল ছাড়া মনে করে যে অনেক কিছু বুঝে না, কিন্তু আপনি নেটে সার্চ দিয়ে দেখেন লঞ্জি 8 নম্বর বা 7 নম্বরে বেস্ট 10 প্যানেলের মধ্যে, 4 নম্বরে আছে জিনকো। তো এখন আমার বাংলাদেশের মানুষ লঞ্জি দিয়ে হ্যাপি বা লঞ্জি মার্কেটে খাচ্ছে, কিন্তু ওই কারণেই লঞ্জি সবচেয়ে বেশি নকল হচ্ছে। তো আজকে অনেক আলোচনা করে ফেললাম, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আশা রাখি। খুদাহাফেজ, আসসালামু আলাইকুম।